নমস্কার বন্ধুরা, কথা ও কাহিনী বাই রাকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস কাগজের বউ। গত দুদিনে আমরা উপন্যাসটির প্রথম দুটি পর্ব পাঠ করে শুনিয়েছি। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। তবে গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট বিনম্র অনুরোধ। আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ তৃতীয় পর্ব। সুবিনয়ের সঙ্গে যদি আমার কখনো কোনো সলা পরামর্শ থাকে তবে আমরা সাধারণত সাউথ অ্যান্ড পার্কের ফ্ল্যাট বাড়িতে দেখা করি। কোম্পানির লিজ নেওয়া বিরাট ফ্ল্যাট বাড়ি, 4খানা মস্ত শোয়ার ঘর, একটা বসার, একটা খাওয়ার আর একটা পড়াশুনো করার ঘরও আছে। 3টে বাথরুম, গ্যাস লাইনের ব্যবস্থা সহ রান্নাঘর, টেলিফোন, কি নেই। এত ভালো বাসা ছেড়ে সুবিনয় বোকার মতো তার প্রিন্স গোলাম হোসেন শাহ রোডের পৈতৃক বাড়িতেই পড়ে আছে। কোম্পানির দেওয়া এ বাসার খবর তার বাড়ির কেউ জানে না। বাইরের ঘরে সোফায় বসে মস্ত লম্বা দুটো ঠ্যাং সামনে ছড়িয়ে প্রায় চিৎপাত অবস্থায় শুয়ে সুবিনয় আমার কাছ থেকে সব শুনল। এক মনে সিগারেট খাচ্ছিল কেবল, কিছু শুনছে বলে মনে হচ্ছিল না। কিন্তু আমার কথা শেষ হতেই একটা ঝাঁকি মেরে উঠে বসল। তার পরনে কেবলমাত্র একটা আন্ডারওয়্যার আর স্যান্ডো গেঞ্জি। উঠে বসতেই তার শরীরের সব সহজাত মাংসপেশিগুলো টনটনে হয়ে উঠল। চোখ দুটো আলপিনের ডগার মতো সরু এবং তীক্ষ্ণ দৃষ্টি, ভ্রু কোঁচকানো। দশাশয়ী বিশাল চেহারাটায় একটা উগ্র রাগ ডিনামাইটের মতো অপেক্ষা করছে। বলল, তুই তো এর আগেও কতবার প্রীতিকে আমার চিঠি দিয়ে এসেছিস, কোনোবার এমন কথা বলেছে? না। তবে আজ বলল কেন? ঠিক কিভাবে বলল হুবহু দেখাতো, ঠাট্টাই আর কি করেছে নাকি? না, ঠাট্টা নয়, খুব সিরিয়াস। ঠিক আছে, সে আমি বুঝবো, তুই দেখাতো। বহুকাল বাদে অভিনয় করার সুযোগ পেয়ে আমি রুমার দরজা খোলা থেকে শুরু করেছিলাম। রুমা দরজা খুলে খুব অবহেলার সঙ্গে জিজ্ঞাসা করল, কি খবর? সুবিনয় বলল, আহ, প্রীতিরটা দেখা। আমি একটু আহত হই মনে মনে। তারপর প্রীতির কথাবার্তা হাব ভাব দেখাতে থাকি। তার বেচারা বলবার 3 রকম ভঙ্গি প্রায় নিখুঁতভাবে অভিনয় করলাম। চিঠি ছিঁড়ে ফেলার ভঙ্গিটাও চমৎকার হলো। কিন্তু অত দেখল না সুবিনয়। বেরসিকের মতো অভিনয়ের মাঝখানে উঠে গিয়ে খোলা জানলার কাছে দাঁড়ালো। স্যান্ডো গেঞ্জি আর মাত্র আন্ডারওয়্যার পরা অবস্থায় খোলা জানলায় দাঁড়ানো যে কতটা বিপজ্জনক তা ভেবে দেখার মতো বুদ্ধি ওর এখন আর নেই। জানলা থেকে মুখ ফিরিয়ে অত্যন্ত গমগমে বিকট গলায় আমাকে বলল, প্রীতি তোকে মিথ্যে কথা বলেছে, তা জানিস? ম্যাসাচুসেটসে ও আমাকে বারবার উত্ত্যক্ত করত, বিয়ে করার কথা বলতো। ওর কয়েকটা চিঠিতেও ছিল সেসব কথা, যে দেশে ফিরে আমরা বিয়ে করব। কিন্তু চিঠিগুলো... আমি প্রায় নিঃশব্দে বললাম, আমার কাছে আছে। আছে? সুবিনয় গর্জে ওঠে। ভয় খেয়ে বলি, আছে বোধহয়। তবে? বলে বুনো মোষের মতো ঘরের মাঝখান অব্দি তেড়ে এলো সুবিনয়। সিলিং ছোঁয়া বিকট দানবীয় চেহারাটা ধকধক করে জ্বলছে রাগে। আবার বলল, তবে? আমি খুব সংযত গলায় বললাম, সুবিনয়, ছেড়ে দে না, তোর তো খনা আছেই, আবার কেন হাঙ্গামায় জড়াবি? সুবিনয় হঠাৎ অট্ট হাসি হাসল। মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে গিয়ে বলল, পৃথিবীতে কোনো জিনিয়াস কখনো একটা মাত্র মেয়ে মানুষ নিয়ে থাকতে পারে না, বুঝলি? দে নিড গার্লস, এ লট অফ গার্লস। একসময় গ্রিক ফিলোসফাররা রক্ষিতাদের বাড়িতে বা বেশ্যাপাড়ায় গিয়ে শাস্ত্রের আলোচনা করত। আমি মিনমিন করে বললাম, প্রীতি যখন চাইছে না তখন ছেড়ে দে। ডোন্ট টক লাইক এ ফুল।
ভয় পাই, তবু বলি, খনাকে কেন ডিভোর্স করবি? ও তো কোনো অন্যায় করেনি। সুবিনয় গর্জে ওঠে ফের, অন্যায় করেনি তো কি? হ্যাঁ, ওকে নিয়ে আমাকে থাকতে হবে এমন কোনো কথা আছে? যা তো দুনিয়ায় সব বিবাহিত পুরুষ মানুষকে জিজ্ঞাসা করে আয়, তাদের মধ্যে 90% তাদের এক্সিস্টিং ওয়াইফকে ছেড়ে নতুন কোনো মেয়েকে বিয়ে করতে চায় কিনা। যদি না চায় তো আমি কান কেটে কুত্তার গলায় ঝুলাবো। মরিয়া হয়ে বললাম, প্রীতির একজন আছে, বললাম তো, সেও বাগড়া দেবে। বাগড়া দেবে? সুবিনয় সোজা এসে আমার কলারটা চেপে ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, বাগড়া দেবে? হ্যাঁ, বাগড়া দেবে। উইল হি লিভ আপ টু দেন? সামান্যই ঝাঁকুনি, কিন্তু সুবিনয়ের আসরিক শক্তির দুটো নাড়া খেয়েই আমার দম বেরিয়ে গেল। একটা মানুষের শারীরিক শক্তি যে কি প্রবল হতে পারে তা সেই ঝাঁকুনিতেই টের পেলাম। যদি প্রীতির সেই ছেলে বন্ধুর সঙ্গে সুবিনয়ের বাস্তবিকই কোনো শোডাউন হয় তো আমি নির্দ্বিধায় সুবিনয়ের দিকেই বাজি ধরব। সুবিনয় আমাকে ছেড়ে দিয়ে ফের সোফায় চিৎপাত হয়ে বসল। সিগারেট ধরিয়ে ছাদের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, উপল, আই ওয়ান্ট দ্যাট চ্যাপ ফেস টু ফেস। আমি মৃদু স্বরে বললাম, ছেলেটার আর দোষ কি? ও কি প্রীতির সঙ্গে তোর অ্যাফেয়ারের কথা জানে? তা হলেও আমি ওকে একবার হাতে পেতে চাই। প্রীতির চোখের সামনে আমি ওকে গুঁড়ো করে ফেলব। সকালবেলায় পাঞ্জাবি আর পায়জামা পরা যে অন্যমনস্ক লম্বা ভদ্র বৈজ্ঞানিককে রাস্তার লোকেরা হেঁটে যেতে দেখেছে, সে আর এই সুবিনয় এক নয়। আন্ডারওয়্যার আর গেঞ্জি পরা এ এক অতি বিপজ্জনক প্রেমিক। পৃথিবীর উপরকার জামা তুলে তার শরীরের লুকোনো দাঁত চুলকুনি আমি দেখতেই চাই না, তবু আমার জীবন আমাকে তা দেখাবেই। আমি বললাম, তুই কি চাস? সুবিনয় একটা ফ্যাকাশে হাসি হেসে বলল, এ শো ডাউন, ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড এফেক্টিভ শো ডাউন। তুই মারধর করবি? মারধরের চেয়ে দুনিয়াতে আর কোনো কুইক এফেক্টিভ জিনিস নেই, বুঝলি? সুবিনয়, কি? ভেবে দেখ। দুর্বলরা ভাবে, শক্তিমানরা কাজে নামে। টেকনিক্যাল কাজের বাইরে আমি খুব একটা ভাবনা চিন্তা করার লোক নই। প্রীতিকে আমার চাই, অ্যাট এনি কস্ট। সেই ছেলেটাকে যদি মারিস তাহলে পুলিশ কেসে পড়ে যেতে হবে, মামলা মোকদ্দমা গড়াবে। কে জানে, ছেলেটার হয়তো একটা ভালো কানেকশনও আছে। যদি থাকে তাহলে তো তোর কেরিয়ারটাই নষ্ট হয়ে যেতে পারে। সুবিনয় মাথা তুলে তাকালো। মুখের একপাশে হলুদ আলো পড়েছে, অন্য পাশটা অন্ধকার। মেয়েধীন মুখের খানা খন্দে আলো আধারিতে ধারালো রেখা, চোখ স্থির, যে কেউ দেখলে ভয়ে হিম হয়ে যাবে। সুবিনয় বলল, ডু আই কেয়ার? সুবিনয় উঠে জামা প্যান্ট পরতে লাগলো। আপন মনে কেবল বলল, আমি সহজ সরল সম্পর্কে বিশ্বাস করি, জটিলতা আমি একদম সহ্য করতে পারি না। আশ্চর্য এই যে আমি নিজেও জটিলতা পছন্দ করি না। পৃথিবীটা আমার কাছে খুবই সাদামাটা। সূর্য ওঠে, সূর্য ডোবে, মানুষ বিষয়কর্মে যায়, ছানাপোনা নিয়ে ঘর করে। শীতের পর আজও বসন্ত আসে, ঘড়ির কাঁটা ধরে আমার খিদে পায়। আমার সমস্যা একটাই, বড় খিদে পায়। কখনো নিশ্চিন্তভাবে খিদে মেটে না, মিটলেও আবার খিদে পাবে বলে একটা দুশ্চিন্তা থাকে। এছাড়া আমার জীবন সহজ সরল। প্রীতি নেই, খনা নেই, প্রীতির প্রেমিক নেই, কেবল খিদে আছে, খিদের দুশ্চিন্তা আছে। দিন দুই পরে কালো চশমা আর নকল দাড়ি গোঁফওয়ালা একটা লোককে খুবই অসহায়ভাবে গোলপার্কের কাছে ঘোরাঘুরি করতে দেখা গেল। সকাল কি সন্ধেবেলা লোকটা রাস্তাঘাটে ঘোরে, দাঁড়ায়, ঊর্ধ্বপারে তাকিয়ে কি যেন দেখে, বাতাস শোকে। এতই পলকা তার ছদ্মবেশ যে এক নজরেই ছদ্মবেশ বলে চেনা যায়। তার হাবভাবে এত বেশি আত্মবিশ্বাসের অভাব যে যে কোনো সময় সে রাস্তার লোকের হাতে ধরা পড়ে যেতে পারে। প্রায় দেখা যায় লোকটা প্রীতিদের বাড়ির ফ্ল্যাট বাড়ির নিচের তলায় সদর দরজার কাছে নিচু হয়ে কি খোঁজে, কিংবা দেওয়ালে ঠেসান দিয়ে আকাশের চিল দেখে, কিংবা উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে ঝালমুড়ি খায়। আমি ঠিক জানি সেই সময় লোকটার কেউ নাম ধাম পরিচয় জিজ্ঞাসা করলে লোকটা অধিকাংশ বোকার মতো একটা ভোঁ দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করত, কিংবা হয়তো ভ্যাঁ করে কেঁদে ফেলত।
রুমা মজুমদার একদিন বিকেলবেলায় বাসায় ফেরার সময় লোকটাকে ফুটপাতে উবু হয়ে বসে রুমাল দিয়ে নিজের জুতো মুছতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়েছিল। লোকটা অতি কষ্টে একটা করোনারি অ্যাটাক থেকে বেঁচে যায় সেবার। 3-4 দিন লোকটার ওইভাবে ঘোরাঘুরি চলল এলাকাটায়, নজর রাখল। নকল গোফের ক্লিপ বড্ড জোরে এঁটে বসে নাকের লতিতে, কালো চশমার অনভ্যাসে চোখ ভেপে ওঠে। এইসব অস্বস্তি নিয়েও লোকটা লেগে রইল এক টানা। প্রীতিকে সে রোজই দেখতে পায়, কলেজ যায়, কলেজ থেকে ফেরে। প্রীতির প্রেমিকও রোজ সকালে একবার আসে, বিকেলে আরও একবার। বিকেলে প্রেমিকটি নিজের একটি জেফির গাড়ি নিয়ে আসে, প্রীতিকে নিয়ে বেড়াতে যায় কোথায় কে জানে। রাত 8টা নাগাদ ওই একই গাড়িতে পৌঁছে দিয়ে যায়। সকালের দিকে আসে একটা লাল রঙা স্পোর্টস কারে। কখনো সখনো সেই গাড়িতেই প্রীতি কলেজে যায়, যেদিন ক্লাস থাকে আগে ভাগে। নইলে খালি গাড়ি নিয়ে প্রেমিকটি ফিরে যায়। লোকটা আরও খবর নিল। রুমা যদিও এখন আর ভলিবল খেলে না, তবু রোজ সন্ধ্যার দিকে খানিকক্ষণ লেকে গিয়ে সাঁতরায়, কিংবা YMSCতে গিয়ে টেবিল টেনিস খেলে। সন্ধ্যার দিকে রুমা কখনোই বাসায় থাকে না। লোকটা আরও ধৈর্য ধরে দেখে দেখে জানালো যে প্রীতিদের বাসার নিচের তলায় 2টো ফ্ল্যাটের একটায় কয়েকজন মাদ্রাজি ছেলে মেস করে থাকে। তারা খুবই নিরীহ। অন্য ফ্ল্যাটটায় একজন স্বামী স্ত্রী থাকে মাত্র। ওই স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয় রোজ। আবার সিনেমায় যাওয়ার বাতিকও আছে তাদের খুব। মাদ্রাজি ছেলেরা প্রায় রাতেই বাইরে থেকে খেয়ে ফেরে বলে সন্ধেবেলা তাদের ফ্ল্যাটটাও খালি থাকে। ওপরতলায় অন্য ফ্ল্যাটটা সদ্য খালি হয়েছে, সামনের মাসে হয়তো ভাড়াটে আসবে। লোকটি যখন এইসব খবর নিচ্ছিল তখন তার ছেলে মানুষী ছদ্মবেশ এবং আত্ম অবিশ্বাসী হাবভাব সত্ত্বেও সে কিন্তু ধরা পড়েনি। তবে একদিন একটা মফস্বলের লোক আচমকা তাকে গড়িয়াহাটা কোন দিকে বলতে পারেন জিজ্ঞেস করায় সে আতকে উঠে জবাব না দিয়ে হুড়মুড় করে হাঁটতে শুরু করেছিল। আর একদিন 2টো ফচকে ছোকরার একজন তাকে দেখিয়ে অন্যজনকে বলেছিল, দেখ দেখ, ঠিক হাবুলের বাবার মতো দেখতে। তাইতে লোকটা আত্মরক্ষার জন্য কিছুক্ষণ পাগলের অভিনয় করেছিল। নিজের স্বভাববশত লোকটা একদিন অবসর সময়ে রাস্তাঘাটে পয়সা খুঁজে বেড়াত। কত লোকের পয়সা পড়ে যায় রাস্তায়। সর্বমোট 75টা পয়সা, একটা দেশি কলম, একটা আস্ত বেগুন, 2টো সিগারেট শুদ্ধ, একটা সিগারেটের প্যাকেট, একটা স্টিলের চামচ, একটা মেয়েলি রুমাল আর একটা প্লাস্টিকের পুতুল কুড়িয়ে পেয়েছিল। এর মধ্যে কয়েকটা তার কাজে লেগেছিল, আর কয়েকটা পরে কাজে লাগতে পারে ভেবে সে জমিয়ে রেখেছিল। সেই নকল লোকটা আসলে আমি। রোজ রাতে সুবিনয় তার সাউথ অ্যান্ড পার্কের ফ্ল্যাটে অপেক্ষা করত। আমি গিয়ে তাকে সারা দিনের রিপোর্ট দিতাম। গম্ভীর হয়ে সুবিনয় সব শুনত, আর একটা কাগজে কখন কে বেরোয় কে ঢোকে তার একটা টাইম চার্ট তৈরি করত। গেঞ্জি আর আন্ডারওয়্যার পরা তার সুবিশাল চেহারাটা তখন খুনির মতো দেখায় রোজ। একদিন অনেক হিসাবের শেষে সে বলল, উপল, রাত 7:30 থেকে 8টা হচ্ছে সব থেকে সেফ সময়। রুমা রোজই 8:30টার সময় ফেরে, প্রীতি আর তার লাভার ফেরে 7:30 থেকে 8টার মধ্যে। মাদ্রাজি ছেলেরা 9টার আগে কমই ফেরে, আর 2-1জন ফিরলেও ক্ষতি নেই। আমি আতকে উঠে বলি, ক্ষতি নেই কিরে, ওরা থাকলে। সুবিনয় গম্ভীর হয়ে যায়, বলে, 4-5 জনকে আমি একাই নিতে পারবো। খুব বেকায়দায় পড়লে তুই হেল্প করবি। তার দরকার কি? দরকার কে বলেছে? বাই চান্স যদি ফেরে তবেই দরকারের কথা ওঠে। বাকি থাকছে একজোড়া স্বামী স্ত্রী, এদের আচরণ তো আনসার্টেন। ওরা বিশেষ কোনো দিন সিনেমায় যায় না? না, 2 দিন যায় না, তারপর যায়, তারপর আবার হয়তো 3 দিন যায় না, এই রকম আর কি। আনওয়াইজ অব দেম, যাকে অত ভাবলে চলে না। কিন্তু না ভাবলেও তো চলবে না। সুবিনয় আমার মুখের দিকে স্থির চেয়ে বলল, প্রীতির সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছিল বলে আমেরিকায় একটা ছোকরাকে আমি ঠেঙিয়েছিলাম খোলা রাস্তার উপরে, তাতে কিচ্ছু হয়নি। অত ভাবলে চলে না, বুঝলি? আমি অসহায়ভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। পরদিনই সুবিনয় প্রীতির ফ্ল্যাটে হানা দিল। কপালটা ভালোই সুবিনয়ের। সেদিন মাদ্রাজি ছেলেরা কেউ ছিল না।
স্বামী স্ত্রীও সেদিন সিনেমায় গেছে, রুমাও যথারীতি বাইরে, এবং প্রীতি আর তার প্রেমিকও সেদিন দুর্ভাগ্যবশত 7:30টায় ফিরে এলো। সুবিনয় সিঁড়ির নিচের অন্ধকারে অপেক্ষা করছিল, আমি উল্টো দিকের ফুটপাতে। প্রীতি তার প্রেমিককে নিয়ে দোতলায় উঠল দেখলাম। ঠিক তার কয়েক সেকেন্ড পর সুবিনয়ের বিশাল চেহারাটা বিড়ালের মতো সিঁড়ি বেয়ে উঠতে লাগলো, পিছনে আমি। ভেজানো দরজা ঠেলে সুবিনয় ঘরে ঢুকল। প্ল্যান মাফিক আমিও ঘরে ঢুকে দরজার ছিটকেনি আটকে পাল্লায় পিঠ দিয়ে দাঁড়ালাম, কিন্তু কি ঘটছে তা দেখার সাহস আমার ছিল না। দরজার পাল্লায় পিঠ দিয়েই আমি চোখ বুজে কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকি। টের পাই সামনে শিক শিক, চপ, মাগো, গড, ধূপ গোছের কয়েকটা আওয়াজ হলো, তারপর সব চুপচাপ। চোখের পাতা জোর করে বন্ধ করায় ব্যথা হচ্ছিল, কানে দেওয়া আঙুল টনটন করছে, কানের মধ্যে দপদপ আওয়াজ হচ্ছে। বেশিক্ষণ এভাবে থাকা যায় না, তাই অবশেষে চোখ কান খোলা রাখতেই হলো। তেমন কিছুই হয়নি, ঘরের আসবাবপত্র ভাঙচুর হয়নি, লণ্ডভণ্ডও হয়নি। প্রীতি তার ঘোরানো চেয়ারে মাথা নিচু করে বসে আছে, তার পায়ের কাছেই পড়ে আছে তার প্রেমিক। প্রেমিকের চশমা একটু দূরে কার্পেটের উপর ডানা ভাঙা পাখির মতো অসহায়। সুবিনয় প্রীতির সামনে কোমরে হাত দিয়ে ওয়েস্টার্ন নায়কের মতো দাঁড়িয়ে। পুরো একখানা বিদেশি স্টিল ছবি। সুবিনয় ডাকল, প্রীতি, হানি, ডার্লিং। স্বপ্নের ভিতর থেকে প্রীতি জবাব দিল, তুমি কি আমাকে ভালোবাসো না? স্বপ্নের দূর গলায় প্রীতি বলল, বাসতাম আমেরিকায়। সুবিনয় গর্জে উঠল, আমেরিকায়? তাহলে আমরা আবার আমেরিকায় ফিরে যাই, চলো, সেখানে তুমি আবার আমাকে ভালোবাসবে। অনেকক্ষণ ভেবে প্রীতি উপর নিচে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, তাই যেতে হবে, এদেশে থাকলে তোমাকে ভালোবাসা অসম্ভব, নানা সংস্কারে বাধা দেয়। প্রীতির পড়ে থাকা প্রেমিকের একখানা হাত সুবিনয় তার জুতোর ডগা দিয়ে নেড়ে চেড়ে বলল, এই ছেলেটা কে প্রীতি, কেমন ছেলে? প্রীতি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হো, একটা কাওয়ার্ড, একটা উইকলিং। 1 ঘন্টা আগেও আমি ওকে ভালোবাসতাম। এখন? সুবিনয় গর্জন করে ওঠে, এখন বাসি না। প্রীতি মৃদু স্বরে বলল। সুবিনয় কোমরে হাত রেখে টারজানের মতো হাসল, বন্য এবং সরল হাসি। প্রীতি হাসল না, মাথা নিচু করে স্থির বসে রইল, চুলের ঘেরা টোপে মুখখানা ঢাকা। দৃশ্যটা কেন যেন আমার বড় বিদেশি বলে মনে হচ্ছিল, যেন কলকাতার নয়, নিউ ইয়র্ক বা টেক্সাসে ঘটনাটা ঘটছে। বিদেশি কোনো ছবিতে বা বইতে দৃশ্যটা দেখেছি বা পড়েছি কি? ভাবতে ভাবতে হঠাৎ আমার পেটের মধ্যে সেই স্থায়ী খিদের ভাবটা মৃদু মাথা চাড়া দিয়ে উঠল। বাস্তবিকই এইসব হৃদয় ঘটিত কোনো সমস্যাই আমার নেই। আমার কেবল একটাই সমস্যা, বড় খিদে পায়, অনেকক্ষণ ধরে নানান সুস্বাদু খাবার খেয়ে যেতে ইচ্ছা করে। সুবিনয় মার্কিন প্রেমিকের মতো লম্বা এক পদক্ষেপে প্রীতির কাছটিতে পৌঁছতেই আমি চোখ বন্ধ করে কানে আঙুল দিই, তারপর অন্ধের মতো ঘুরে হেঁটে গিয়ে হাতড়ে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসি, সিঁড়ি দিয়ে নামতে থাকি নিচে। ঠিক সদরের দরজায় রুমার সঙ্গে মুখোমুখি দেখা, তার কাঁধে একটা ব্যাগ, মুখ গম্ভীর, বলল, কি খবর? আমি ডাইনে বায়ে মাথা নেড়ে জানাই, কোনো খবর নেই। ও আবারও বলে, প্রীতি কি আপনাকে রিফিউজ করেছে? একটু ভেবে নিয়ে আমি ওপরে নিচে মাথা নাড়ি, করেছে। ভেবেছিলাম খুশি হবে, কিন্তু হলো না। মুখখানা গোমড়া করে বলল, প্রীতি বড্ড বোকা, একজনের পর একজনের সঙ্গে ইনভলভড হচ্ছে, আজকে ওকে আমি একটু বকবো। আমি বললাম, প্লিজ বকবেন না, ওর মন খুব খারাপ। কেন? ওর এই প্রেমটাও কেচে গেছে। রুমা কিছু বলার আগেই সিঁড়িতে একটা প্রচণ্ড ভারী পায়ের শব্দ তুলে সুবিনয় নেমে আসছিল। তার বাঁ কাঁধে একটা পাট করা চাদরের মতো প্রীতির প্রেমিক ভাঁজ হয়ে ঝুলে আছে। রুমাকে দেখে সুবিনয় খুব স্মার্ট হেসে বলল, লোকটা নেশা করে হল্লা করছিল, নিয়ে যাচ্ছি।
দৃশ্যটা দেখে অসম সাহসী রুমাও শিউরে উঠে আমার কাছে সরে এসে আমার একটা হাত জোরে চেপে ধরে বলল, উহ মাগো, এ লোকটা কে? আমি সান্ত্বনার স্বরে রুমার ভেজা এলো চুলে একটু হাত বুলিয়ে দিয়ে বললাম, কিছু ভয়ের নেই, আপনি ভয় পাবেন না, আমি তো আছি। রুমা আমার বুকের সঙ্গে প্রায় লেগে দাঁড়িয়েছিল। এ কথা শুনে হঠাৎ ছিটকে সরে গিয়ে বলল, স্কাউন্ড্রেল। আমি তবু রাগ করি না, মলিন একটু হাসি। সুবিনয় গিয়ে প্রীতির প্রেমিকের জেফির গাড়ির দরজা খুলে পিছনের সিটে প্রেমিককে শুইয়ে দিয়ে নিজে হুইলে বসল। তারপর ডাকল, উপল, চলে আয়। রুমা আমার দিকে অবাক চোখে চেয়ে হঠাৎ বলল, আপনি নিশ্চয়ই গুন্ডা লাগিয়েছিলেন না? আপনি আপনি বলতে বলতে রাগে হঠাৎ রুমার ভিতরের সেই ডালমিয়া পার্কের ভলিবল খেলোয়াড়টা জেগে উঠল। তেমনি চিতাবাঘের মতো চকিত ভঙ্গি, তেমনি নিশ্চল নিবদ্ধ চোখে বলের বদলে আমার মুখের দিকে চেয়ে। তারপর হঠাৎ স্বভাবসিদ্ধ লঘু পায়ে ছুটে এসে তার প্রচণ্ড স্ম্যাশিংয়ের ডান হাতখানা সে তুলল। কিন্তু আমারও অভিজ্ঞতা বেড়েছে। আগের বারের মতো বোকা দর্শক আমি আর নই এখন। মাথাটা সরিয়ে নিলাম পিছনে। রুমার আঙুলের ধারালো ডগা কেবল আমার থুতনিটা ছুঁয়ে গেল। এক লাফে বাইরে এসে দৌড়ে ফুটপাত পার হচ্ছি। রুমাও ছুটে এলো, পিছন থেকে জামা টেনে ধরার চেষ্টা করল। গাড়ির দরজা খুলতে সুবিনয়ের যেটুকু সময় লেগেছিল সেটুকুর মধ্যে সে আমার গালে নখের আঁচড় বসিয়ে দিল, হাত টেনে ধরার চেষ্টা করল। চেঁচিয়ে লোকজনকে জানান দিতে লাগলো, চোর, খুনে, গুন্ডা, পাকড়ো। সুবিনয় গাড়ি ছেড়ে দিল। লেকের একটা নির্জন ধারে এক জায়গায় গাড়িটা প্রীতির প্রেমিক সমেত রেখে দিয়ে সুবিনয় আমাকে নিয়ে ফিরতে লাগল। মঞ্চসজ্জা একই, সুবিনয়ের সাউথ অ্যান্ড পার্কের ফ্ল্যাটের বাইরের ঘর। তেমনি আন্ডারওয়্যার আর স্যান্ডো গেঞ্জি পরে সুবিনয় সোফায় চিৎপাত হয়ে বসে আছে, সিগারেট খাচ্ছে এক টানা। ফ্ল্যাটে ফিরে এসেই সে প্রীতির কাছ থেকে টুকে আনা তার প্রেমিকের বাড়ির ফোন নম্বরে ডায়াল করে জানিয়ে দিয়েছে যে ঠিক কোথায় এলে তারা লোকটার অচৈতন্য দেহটি খুঁজে পাবে। এখন সে খুবই শান্ত মেজাজে বসে আছে। আমার গাল থেকে ডেটলের গন্ধ আসছে। শরীর কিছু দুর্বল লাগছিল, বুকে একটা ভয়। সুবিনয় তেমনি মুখের এক পাশে আলো আর অন্য পাশে অন্ধকার নিয়ে হঠাৎ মাথা তোলা দিয়ে আমার দিকে তাকালো। আমি স্পষ্ট দেখলাম ও আর বাঙালি সুবিনয় নেই। ওর মুখে, চোখে, চেহারায় একটা বিদেশি ছাপ পড়ে গেছে। কখন যে পড়ল কে জানে। ও হুবহু মার্কিন উচ্চারণে বলল, ইউ নো সামথিং বাডি। আমি সভয়ে তাকিয়ে রইলাম। ও আপন মনে একটু হেসে বলল, উই আর গোয়িং টু সেটল ইন দ্য স্টেটস। হে লুভ আ গুড কান্ট্রি। আমি মাথা নাড়লাম। ডেটলের গন্ধটা উবে যাচ্ছে ক্রমে, গালটা জ্বালা করছে অল্প অল্প। সুবিনয় উঠল, দেওয়াল আলমারি খুলে একটা হুইস্কির বোতল বের করে ঢক ঢক করে খেয়ে নিল খানিকটা। হাতের পিঠে মুখটা মুছে নিয়ে উজ্জ্বল চোখে আমার দিকে ফিরে বলল, উই ওয়ার লাভার্স ইন আমেরিকা, উই শ্যাল বি লাভার্স ইন আমেরিকা, ইউ নো বাডি। আমি মাথা নাড়লাম, বুঝেছি। সুবিনয় আরও খানিকটা নিট হুইস্কি খেয়ে এসে আবার চিৎপাত হয়ে সোফায় বসে বলল, আই উইল হ্যাভ প্রীতি, প্রসপেক্ট অ্যান্ড এভরিথিং ইন দ্য স্টেটস। দ্যাটস দ্য কান্ট্রি ফর আস। গিভ মি আমেরিকা বাডি, গিভ মি আমেরিকা। বলে একটু হাসে সুবিনয়। তারপর হঠাৎ গম্ভীর হয়ে উঠে সোজা হয়ে বসে বাংলায় বলে, কিন্তু যাওয়ার আগে দুটো খুব জরুরি কাজ বাকি আছে। আমার খিদেটা ক্রমে পেটের সর্বত্র ছড়িয়ে পড়ছে, জাগছে, খোঁচা দিচ্ছে আমাকে। আমি একটু কোলকুজো হয়ে বসে সুবিনয়ের মুখের দিকে চেয়ে থাকি। সুবিনয় বলে, প্রথম কাজ হলো খনাকে ডিভোর্স করা, আর দ্বিতীয় কাজ টু ইনভলভ আ প্যালেটেবল পয়জন ফর আ মাইস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ইঁদুরদের জন্য একটি সুস্বাদু বিষ। সে উঠে পায়চারি করতে করতে বলল, দ্বিতীয় কাজটা অনেকখানি এগিয়েছে। ইট উইল বি আ রিভলিউশনারি ইনভেনশন। কিরকম জানিস? কিরকম? অনেকটা যেন স্বপ্নের ভিতর থেকে সুবিনয় বলল,
অসম্ভব টেস্টফুল একটা বিষ, যেখানেই রাখবি গন্ধে গন্ধে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইঁদুর ছুটে আসবে আনাচ কানাচ থেকে, গর্ত থেকে বেরিয়ে আসবে, আসবে আলমারির তলা থেকে, বইয়ের র্যাক থেকে, ভাড়ার ঘর থেকে। অসম্ভব তৃপ্তির সঙ্গে চেটে পুটে খাবে, তারপর ঘুমিয়ে পড়বে চিরদিনের মতো। হ্যামলিনের বাঁশিওয়ালা যেমন টেনে নিয়ে গিয়েছিল ইঁদুরদের, অনেকটা তেমনি সারা দেশে ইঁদুরদের সমস্ত নড়াচড়ার শব্দ থেমে যাবে, শুধু জমে থাকবে এখানে সেখানে ইঁদুরের স্তূপ। আমি সুবিনয়ের দিকে চেয়ে আছি গাড়লের মতো। আমার পেটের ভিতর অন্ধকারে একটা ইঁদুর আমার নাড়ি কাটছে, ছেঁদা করছে পাকস্থলী, নিপুণ দাঁতে করাতের মতো চিরে দুভাগ করছে অন্ত্র। আর এক ঢোক হুইস্কি খেয়ে উদ্গার তুলে সুবিনয় বলল, দ্যাট উইল বি হেলুভা গুড ইনভেনশন। বিষটা বের করতে পারলে ওরা আমাকে নোবেল প্রাইজ দেবে। আই শ্যাল বি দ্য 3rd ইন্ডিয়ান নোবেল লরিয়েট অ্যান্ড দেন আমেরিকা। গট দ্য আইডিয়া চাম? আমি মাথা নাড়লাম। সুবিনয় আমার কাছে এসে আঁচড়ানো গালটায় একবার খুব আস্তে হাত রাখল, তাইতে আমার গাল জ্বালা করে ওঠে। সুবিনয় একটা দুঃখের চুকচুক শব্দ করে বলল, খুব জোর আছড়ে দিয়েছে তোকে, হ্যাঁ? টারজানের মতো আবার খানিক হেসে সুবিনয় ফের গম্ভীর হয়ে বলল, আমি কি তোকে বিশ্বাস করতে পারি উপল? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি নিজেই নিজেকে করি না সুবিনয়, আমাকে বিশ্বাস করাটা ঠিক হবে না। খুব করুণ মুখ করে সুবিনয় বলল, কিন্তু আমার যে আর কেউ নেই যাকে খুব বিশ্বাসের সঙ্গে একটা জরুরি কাজের ভার দেওয়া যায়। আমি গালে আঙুল ঘষে ডেটলের গন্ধ আঙুলের ডগায় তুলে এনে শুঁকতে শুঁকতে বললাম, কি কাজ? সুবিনয় তার সোফায় চিৎপাত হয়ে বসে মুখটা আড়াল করল, তারপর বলল, পরশুদিন আমি আমার উকিলের সঙ্গে কথা বলেছি। কি ব্যাপারে? ডিভোর্স। ও। সুবিনয় সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, কিন্তু কাজটা সহজ নয়, আমার একটা ক্লিন ডিভোর্স চাই। আমি হেলা ভরে বললাম, মামলা কর। সুবিনয় একটুও না নড়ে বলল, পয়েন্ট কি? এদেশে ডিভোর্স করা কি সোজা? হাজার রকম ঝামেলা। তাছাড়া খনা কিছুতেই ডিভোর্স দেবে না, আমি ওকে চিনি। তাহলে? ডিভোর্স আমার চাই। উকিল বলছিল, আমি যদি অ্যাডাল্ট্রিতে ইনভলভড হতে পারি তাহলে আমার বউ সহজেই এভিডেন্স দেখিয়ে ডিভোর্স পেয়ে যাবে। শুনে আমি হেসেছি। আমি কয়েকশো অ্যাডাল্ট্রি করলেও খনা আমার এগেনস্টে মামলা করতে যাবে না, ডিভোর্স তো চাইবে না। এদেশের মেয়েরা যেমন হয় আর কি, ভয়েড অফ অল সেলফ রেসপেক্ট। তাহলে একটা উপায় আছে। ধর খনাকেই যদি অ্যাডাল্ট্রিতে ইনভলভ করা যায় তবে আমি এভিডেন্স দেখিয়ে মামলা করতে পারি। আমি স্থির চোখে চেয়ে থাকি। বুঝলি? সুবিনয় বলে। আমি মাথা নেড়ে বললাম, বুঝেছি, কিন্তু আমাকে কি করতে হবে? অ্যাডাল্ট্রি? কার সঙ্গে? তেমনি চিৎপাত শুয়ে থাকা, মুখ আড়াল করা সুবিনয় একটুও না নড়ে বলল, খনা। বলিস কি? আমি আঁতকে উঠে বলি। সুবিনয় আস্তেই করে উঠে বসে। মুখের এক ধারে আলো পড়ে, অন্য ধারে অন্ধকার। গ্রানাইট পাথরের তৈরি মুখ। আমার দিকে চেয়ে থেকে বলে, দেয়ার উইল বি মানি ফর ইট, এনাফ মানি। আমি মাথা নেড়ে বলি, পাগল? সুবিনয় স্থির চোখে আমাকে দেখে গম্ভীর গলায় বলে, তুই কি মরালিস্ট উপল? দ্বিধা ভরে বলি, না। কোথা থেকে হঠাৎ একটা টাকার তোড়া আমার দিকে ছুঁড়ে দেয় সুবিনয়। আমার হাঁটুতে লেগে সেটা মেঝেতে পড়ে। তুলে নিয়ে দেখি 100 টাকার 10খানা নোট, টাটকা তাজা নোট, রিজার্ভ ব্যাংক থেকে আনা সদ্য, এখনো স্টেপলারের পিন আটকে রয়েছে। সুবিনয় বলল, স্টার্ট উইথ 1000 অ্যান্ড দেয়ার উইল বি মোর থাউজেন্ডস। আমি মাথা নেড়ে বলি, এ হয় না সুবিনয়। কিন্তু আমার গলাটা কেঁপে যায়। সুবিনয় অতি করুণ স্বরে বলে, অবলাইজ এ ফ্রেন্ড বাডি, গিভ পিস টু এ সাফারিং সোল। আমি কি করব বুঝতে পারি না। টাকার জন্য আমি চুরি ডাকাতি করতে গেছি,
আমি অনায়াসে নিয়েছি মানিক সাহার 4 নম্বর বউ ঝুমুরকে। আমার গোটা জীবনে কোনো নৈতিকতা নেই, উপরন্তু আমার আছে কাল ব্যাধির মতো এক খিদে। যখন খিদে মিটে যায় তখনও আবার খিদের চিন্তা থাকে, ভয় থাকে। ক্যান্সারের মতো, কুষ্ঠরোগীর মতো সেই খিদে কখনো সারে না। সারাটা জীবন আমার বাবার মতোই আমি কেবল নিষ্ফল পয়সা খুঁজেছি, পাইনি যে তা নয়, কিন্তু গুপ্তধনের মতো, জলপ্রপাতের মতো, বিস্ফোরণের মতো পয়সা আমরা কখনো খুঁজে পাইনি। আগে ছিল মফস্বল শহরের সিনেমায় নতুন ছবি এলে ড্রাম বাজিয়ে রিকশায় করে বিজ্ঞাপন বেরোতো। একটা লোক রিকশা থেকে হ্যান্ডবিল বিলি করত, বাচ্চারা প্রাণপণ ছুটত সেই রিকশার সঙ্গে আর মুঠো মুঠো হ্যান্ডবিল কুড়িয়ে আনত। একদিন আমি স্বপ্নে দেখেছিলাম ঠিক ওই রকম একটা ছ্যাঁকড়া রিকশা থেকে হুবহু ওই রকম একটা লোক হ্যান্ডবিলের বদলে টাকা বিলি করতে করতে যাচ্ছে। আমি বরাবর ওই রকম অনায়াসে হ্যান্ডবিলের মতো টাকা চেয়েছি, চেষ্টাহীন টাকা, বিনা কষ্টের টাকা। হাতের আঁজলায় 1000 টাকার দিকে চেয়ে একটু হাসলাম, একটু কি কাঁদলামও। বললাম, তুমি এলে। খনার কথা আমার আর মনেও রইল না, সুবিনয়ের কথাও না, প্রীতি বা আর কারো কথাও নয়। ডেটলের গন্ধ নাকে আসছিল না আর, গালের জ্বলুনিও টের পাচ্ছি না, শুধু অনেক টাকার দিকে চেয়ে আছি। ভাবছি, তুমি এলে, কি সুন্দর তুমি। করবি তো উপল? সুবিনয় জিজ্ঞাসা করল, তারপর বলল, দেয়ার উইল বি মোর থাউজেন্ডস। কি করার কথা বলছে সুবিনয় তা আমার আর মনে পড়ল না। প্রাণ ভরে টাকার সৌন্দর্য দেখে আমি 2 মুগ্ধ জলভরা চোখ তুলে তাকাই। ঝাপসা ঘর, ঝাপসা এক অস্পষ্ট মানুষ, ঝাপসা আলো আধারি। বললাম, করব। প্যাকিং বাক্সের উপর কষ্টকর বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছিল না রাতে। গ্রিলের চৌখুপি দিয়ে নীলাভ আকাশ দেখা যাচ্ছে, আকাশে চাঁদ। জ্যোৎস্নার অনেক টুকরো এসে পড়েছে আমার গায়ে, বিছানায়। উঠে বসে আমি 2 হাতের শূন্য আজলা পাতলাম, হাত ভরে গেল জ্যোৎস্নায়। কি অনায়াস অযাচিত জ্যোৎস্না। ঠিক এই রকমভাবে আমি বরাবর পয়সা চেয়েছি, ঠিক এই রকমভাবে আজলা পেতে অনায়াসে। ঠিক এই সময় আমার বিছানার পায়ের দিকটায় আমার বিবেককে বসে থাকতে দেখলাম। হুবহু যাত্রা দলের বিবেকের মতো কালো আলখাল্লা পরা, গালে দাড়ি, মাথায় টুপি, হাতে বাদ্যযন্ত্র। সে গান গাইছিল না, কিন্তু কাশছিল। কাশতে কাশতেই একটু ঘড়ঘড়ে গলায় বলল, কাজটা কি ঠিক হবে উপলচন্দ্র? একটু রেগে গিয়ে আমি বলি, কেন ঠিক হবে না কেন? আমি কাজটা করি বা না করি, সুবিনয় তো ডিভোর্স করবেই। ডিভোর্স না পেলে হয়তো খুনই করবে খনাকে। ভেবে দেখো বিবেক বাবা, খুন হওয়ার চেয়ে ডিভোর্স হওয়াই কি ভালো নয় খনার পক্ষে? হ্যাঁ উপলচন্দ্র, বড় বেশি অমঙ্গলের সঙ্গে জড়াচ্ছ হে নিজেকে, খারাপ হয়ে যাচ্ছ। ওই 1000 টাকা হাতে না পেলে তুমি ঠিকই বুঝতে পারতে যে কাজটা ঠিক হচ্ছে না। আমি আমার বিবেকের কাজ ঘেঁষে বসলাম। বললাম, শোনো বিবেক বাবা, তোমাকে আমি বৈকুণ্ঠ ফটোগ্রাফারের গল্পটা বলি। ঠেঙে একটা পুরনো ক্যামেরা নিয়ে সে ফটো তুলে বেড়াতো। ছোটবেলায় সে অনেকবার আমাদের গ্রুপ ফটো তুলেছে। ক্যামেরার পিছনে কালো কাপড় মুড়ি দিয়ে সে অনেকক্ষণ ধরে তাক করত। এত সময় নিত যে আমাদের আর ধৈর্য থাকতো না। বৈকুণ্ঠ তার খদ্দেরদের ধৈর্য নিয়ে মাথা টাথা ঘামাতো না। সে চাইতো একেবারে নিখুঁত ফটোগ্রাফ তুলতে। শতবার সে এসে এসে একে বাঁ দিকে সরাতো, ওকে ডান দিকে হেলাতো, কারো ঘাড় বেঁকিয়ে দিত, কারো হাত সোজা করত, কাউকে বলতো মুখটা উপরে তুলুন, আহা আপনাকে নয়, আপনি মাথাটা একটু নামান। এইভাবে ছবি তোলার আগে বিস্তর রিহার্সাল দিয়ে সে যখন শেষ পর্যন্ত ক্যামেরায় ফিল্মের গেল্ট ভরে লেন্সের ঠুলি খুলবার জন্য হাত বাড়াতো, তখন আমরা খুব আশা নিয়ে দম বন্ধ করে বসে আছি, এইবার ছবি উঠবে। কিন্তু একেবারে শেষ মুহূর্তে বৈকুণ্ঠ হঠাৎ বলে উঠত, ঠুলি খুলে হাত সরিয়ে নিয়ে সে আবার হয়তো এসে কোনো বাচ্চার বুকের বোতামটা এঁটে দিয়ে যেত। আবার সব ঠিকঠাক,
আবার ঠুলিতে হাত, ফটো উঠবে, আমার শরীর নিষ্পিস করছে উত্তেজনায়, উঠবে উঠবে এই বলে। কিন্তু ঠিক সেই সময় বৈকুণ্ঠ আবার অমোঘভাবে বলে উঠত উহু। হতাশায় ভরে যেত আমার মনটা। বৈকুণ্ঠ এসে কাউকে হয়তো পিছনে একটু সরে যেতে বলল, আবার সব রেডি, ঠুলিতে হাত, ছবি উঠল বলে। কিন্তু শেষ মুহূর্তে আবার সেই উহু। শোনো বিবেক বাবা, আমার ভাগ্যটা হচ্ছে ওই বৈকুণ্ঠ ফটোওয়ালার মতো। যখনই কোনো একটা দাঁও জোটে, যখনই কোনো পয়সা কড়ির গন্ধ পাই, যখন সব অভাব খুঁজে একটু আশার আলো দেখতে পাই, ঠিক তখনই বেশ আড়াল থেকে কে যেন বলে ওঠে উহু। আমার বিবেক ঘন ঘন মাথা নাড়ছিল। আমি বললাম, নইলে বলো, কন্ট্রাক্টারি করতে গিয়ে কেন নির্দোষ মানুষ হয়ে আমি হাঁটুরে মারটা খেলাম? গোবিন্দর বাড়িতে তো না হোক চোট তাড়া করে তাড়িয়ে দিল, ডাকাতি করতে গিয়ে প্রথম চোটেই কেন কাজ ঢিলা হয়ে গেল আমার? কোথাও কিছু না, মানিক সাহার ঘাড়ে যখন নিশ্চিন্তে চেপে বসেছি, তখনই হঠাৎ তাকেই বা ভাবের ভূতে পেল কেন? সারাদিন আমার পেটে এক নাছোড় খিদের বাস, মাথায় চৌপর দিন খিদের চিন্তা। বিবেক বাবা, একটু ভেবে দেখো, এই প্রথম আমি এক থোকে এত টাকা হাতে পেলাম, বোমা ফাটবার মতো টাকা, জলপ্রপাতের মতো টাকা। এই কাজটা আমাকে করতে দাও, বাগড়া দিও না বিবেক বাবা, পায়ে পড়ি তোমার। আমার বিবেক একটা বড় শ্বাস ফেলে বলল, উপলচন্দ্র, টাকাটা তোমাকে বড় কাহিল করে ফেলেছে হে। শোনো বলি, টাকা না থাকলে যে মানুষ গরিব হয় তা কিন্তু নয়। দুনিয়ায় দেখবে, যার যত টাকা সে তত বেশি গরিব। আমি আমার বিবেককে হাত ধরে তুলে বললাম, শোনো বিবেক বাবা, এই যে প্যাকিং বাক্স সব দেখছো, এতে করে নানা দেশ থেকে হাজার রকমের কেমিক্যালস আসে। তার সবটুকুই তো আর কোম্পানিতে যায় না, বেশিরভাগই চড়া দামে চোরা বাজারে বিক্রি হয়ে যায়। সুবিনয়ের পয়সার ঢলাঢলি, সেই পয়সার যদি কিছু আমার ভোগে লাগে তো লাগতে দাও না, তাতে ওর পুণ্য হবে। দোহাই বিবেক বাবা, আজ তুমি যাও, আজ যাও বিবেক বাবা, আমি একটু নিজের মতো থাকি। বিবেক গ্রিলের বন্ধ দরজা ভেদ করে চলে গেল। জ্যোৎস্নায় তার কোনো চিহ্নও আর দেখা গেল না। আজ রবিবার, ডিড ডে। আজ খনাকে নিয়ে সুবিনয়ের দক্ষিণেশ্বরে যাওয়ার কথা ছিল, কিন্তু প্ল্যান মাফিক আজ সকালেই সুবিনয়ের জরুরি একটা কাজ পড়ে গেল। আমাকে ডেকে বলল, উপল, তুই খনাকে দক্ষিণেশ্বর থেকে ঘুরিয়ে নিয়ে আয় তো, আমার একটা মিটিং পড়ে গেল আজ, স্টেটস থেকে একটা ডেলিগেশন এসেছে। খনা বলল, থাকগে, তাহলে আমারও আজ যাওয়ার দরকার নেই, পরের রবিবার গেলেও হবে। সুবিনয় আঁতকে উঠে বলল, না না, তুমি যাও, পুজো দেবে মনে করেছ, যাবে না কেন? উপল, তুই বরং দাড়ি টাড়ি কামিয়ে রেডি হয়ে নে। খনা খুব বেজার মুখে বলল, কাজের লোকদের যে কেন বিয়ে করা, সপ্তাহে একটা মাত্র ছুটির দিন, তাও তোমার ফির রোববার মিটিং। সুবিনয়ের দামি রেজারে যখন দাড়ি কামাচ্ছিলাম, তখন নার্ভাসনেসের দরুন দু জায়গায় আমার গাল কেটে গেল। শুনলাম ঘরে খনা সুবিনয়কে বলছে, তোমার সেফটি রেজার উপলবাবুকে ইউজ করতে দিলে কেন? তাতে কি? খুব উদার স্বরে সুবিনয় বলল, উপলের কোনো ডিজিজ নেই, তাছাড়া ও আমার ভীষণই রিভিয়ার ফ্রেন্ড। জানো না তো, স্কুল কলেজে ও কি সাংঘাতিক ব্রিলিয়ান্ট ছেলে ছিল, এ জিনিয়াস ইন ডিসগাইজ। খনা বিরক্ত হয়ে বলল, কে কি ছিল তা জেনে আমার কি হবে, এখন কে কিরকম সেইটাই বিচার করা উচিত। আর কখনো তোমার সেফটি রেজার ওকে দিও না। সুবিনয় খুব ব্যগ্র গলায় বলে, এরকম করতে নেই খনা, উপল একটু চেষ্টা করলেই তো মস্ত আর্টিস্ট হতে পারত, কিংবা খুব বড় গায়ক, কিংবা শিশির ভাদুড়ির মতো বড় একজন অভিনেতা। ও যে সিনেমায় নেমেছিল তা জানো? তারপর তো ফিল্ম লাইনে ওকে নিয়ে টানাটানি, কিন্তু চিরকালের বোহেমিয়ান বলে ও বাধা ধরা জীবনে থাকতে রাজি হলো না। এখনো ইচ্ছা করলে ও কত কি যে করতে পারে। দাড়ি কামানোর পর আমি জীবনে এই প্রথম সুবিনয়ের দামি আফটারশেভ লোশন গালে লাগানোর সুযোগ পেলাম। গন্ধে প্রাণ আনচান করে ওঠে। এরকম একটা আফটারশেভ লোশন কিনতে হবে। আরও কত কি কেনার কথা মনে পড়ছে সারাদিন। অবশ্যই একটা সেফটি রেজার, কিছু খুব নতুন ডিজাইনের জামা কাপড়, একটা ঘড়ি, একটা রেডিও। খনা স্নান করতে গেল,
সেই ফাঁকে যথাসাধ্য সাজ পোশাক করে নিয়েছি। সুবিনয় আমাকে আপাত মস্তক ভালো করে দেখে নিয়ে বলল, নট ব্যাড, কিন্তু তুই একটু রোগা। ইউ নিড মাচ প্রোটিন অ্যান্ড এনাফ কার্বোহাইড্রেট। কাল সকালেই তুই ডক্টর দত্তকে দিয়ে একটা থরো চেক আপ করিয়ে নিবি। গুড ফুড অ্যান্ড গুড মেডিসিন উইল মেক ইউ আ হ্যান্ডসাম ম্যান। মনে রাখবি, ফিজিক্যাল অ্যাট্রাকশনে আমাকে বিট করা চাই। আমি একটু ম্লান হেসে বললাম, টারজান, তোমার হাইট আর বিশাল স্বাস্থ্য কিছুতেই আমার হওয়ার নয়, বুঝেছ? সুবিনয় ভ্রু কুচকে একটু ভেবে নিয়ে বলল, দেন ট্রাই টু ইমপ্রেস হার বাই হার্ট অর লিটারেচার অর বাই এনি ড্যাম থিং। আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট কুইক অ্যাকশন। মাথা নাড়লাম। সুবিনয় একটা সেলফ টাইমারওয়ালা ক্যামেরা আর একটা সুপার সেন্সিটিভ খুদে টেপ রেকর্ডার এয়ার ব্যাগে ভরে দিয়েছিল। সেইটে কাঁধে ঝুলিয়ে খনাকে নিয়ে আমি ট্যাক্সিতে উঠলাম। বাচ্চারা ঠাকুমার কাছে রয়ে গেল। সুবিনয়ের 7 বছরের মেয়ে দোলনা তেমন ঝামেলা করেনি, কিন্তু 5 বছরের ছেলে ঘুপুটু সঙ্গে যাওয়ার জন্য ভীষণ বায়না করেছিল। খনার খুব ইচ্ছা ছিল তাকে সঙ্গে নেয়, কিন্তু সুবিনয় তা দেয়নি। ট্যাক্সি ছাড়বার সঙ্গে সঙ্গেই খনা আর আমি। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করে ভয়ের শব্দ, গলা শুকনো, শরীর কাঠের মতো পক্ষাঘাতগ্রস্ত। কিন্তু খনার কোনো ভয় ডর নেই, স্নায়ুর চাপ নেই। সে আমাকে বাড়ির ফাই ফরমাস খাটার লোক ভিন্ন অন্য কিচ্ছু বলে মনে করে না। ট্যাক্সির জানলা দিয়ে আসা বাতাসে খনার আঁচল উড়ে এসে একবার আমার কাঁধে পড়ল। খনা আঁচল টেনে নিয়ে বলল, আপনার পোশাক আশাক কিছু বাসি নেই তো? পুজো দেব, ছোঁয়া টোয়া লাগলে সে বিশ্রী ব্যাপার। এই খনার সঙ্গে প্রেম? ভারী হতাশ লাগলো। বললাম, না, কিছু বাসি নেই। নিশ্চিন্ত হয়ে খনা তার হাতের সন্দেশের বাক্স, শালপাতায় মোড়া ফুল আর ভ্যানিটি ব্যাগ আমাদের দুজনের সিটের মাঝখানে ফাঁকা জায়গাটায় রাখল। ধা ধা করে ট্যাক্সি এগিয়ে যাচ্ছে। পথ তো অফুরান নয়। এখন আমার কিছুটা সহজ হওয়া দরকার। 2-4টে কথা এক্ষুনি বলতে শুরু না করলে সামনে সময় টানাটানিতে পড়ে যাব। একবার সন্তর্পণে খনার দিকে তাকালাম। না সুন্দর না কুৎসিত খনা পিছনে হেলে বাইরের দিকে চেয়ে আছে। আমাকে তার গ্রাহ্যের মধ্যেও আনছে না। আমি তার চলনদার মাত্র, তার বেশি কিছু নই। কিন্তু ওর এ ভাবটা ভেঙে দেওয়া দরকার। কিন্তু আমি কিছু বলার আগেই খনা আমার দিকে চেয়ে বলল, ও এলো না কেন বলুন তো? আচমকা খনার কণ্ঠস্বরে আমি একটু চমকে গিয়েছিলাম। এমনিতে চমকানোর কথা নয়, প্রতিদিনই খনার সঙ্গে আমার কিছু কথাবার্তা হয়, কিন্তু এখন আমার মনটা এত বেশি খনা কনসাস হয়ে আছে যে ও নড়লেও আমার হৃৎপিণ্ডে যেন ধাক্কা লাগছে। বললাম, মিটিংয়ের কথা বলছিল। নিজের গলাটাই কেমন যেন মিয়ানো শোনালো। খনা 2-1 পলক আমার দিকে চেয়ে বলল, রোজই যে কেন মিটিং থাকে বুঝি না, লোকেরা এত মিটিং করে কেন? বুঝতে পারলাম খনা একটা ক্যাচ তুলেছে, লুফতে পারলেই আউট। ব্যাগে হাত ভরে টেপ রেকর্ডারটা চালিয়ে দিয়ে বললাম, এই একটা ব্যাপারে আমার সঙ্গে কিন্তু আপনার ভীষণ মিল। আমিও মিটিং একদম পছন্দ করি না। খনা মিলটা পছন্দ করলো কিনা জানি না, বলল, অবশ্য ইম্পর্টেন্ট লোকদের প্রায় সবসময় মিটিং করতে হয়। ইম্পর্টেন্ট হওয়ারও তো অনেক ঝামেলা। দক্ষিণ কলকাতা পার হয়ে গাড়ি চৌরঙ্গি অঞ্চলে পড়ল। টেপ রেকর্ডার চলছে। আমি বললাম, আপনি গান ভালোবাসেন? গান কে না ভালোবাসে, কেন বলুন তো? আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি একসময় গাইতাম। হ্যাঁ, শুনেছি আপনি নাকি ভালোই গাইতেন। ছবি আঁকতাম। খনা ভ্রু কুচকে বলল, এসব তো আমি জানি, আপনি খুব ব্রিলিয়ান্ট ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আপনার কিছুই হয়নি। দুঃসাহস ভরে বললাম, আমার বুকের মধ্যে অনেক কথা জমে আছে, বুঝলেন? তেমন মানুষ তো পাই না যে যাকে শোনাবো। তেমন মানুষ অবশ্য খনাও নয়। সে শুনতে চাইল না, শুধু বলল, শুনিয়ে কি হবে, সকলের বুকেই কিছু না কিছু কথা জমা থাকে, আমারও কি নেই? আশান্বিত হয়ে বলি, আছে, থাকতেই পারে। বলবেন আমাকে? খনা একটু অবাক হয়ে বলল, আপনার আজ কি হয়েছে বলুন তো?
রাস্তার একটা বিধবা বুড়িকে বাঁচাতে গিয়ে ট্যাক্সিটা জোর একটা টাল খেল। আমার মাথাটা বেটাল হয়ে দরজায় ঠুকে গেল একটু। যত না লেগেছে তার চেয়ে কিছু বেশি মাত্রা যোগ করে বললাম, উফ। ব্যথা পেলেন? ভীষণ। দেখি বলে খনা একটু ব্যগ্র হয়ে মুখটা এগিয়ে আনে। আমি মাথাটা এগিয়ে আঙুল দিয়ে ব্যথার জায়গাটা দেখিয়ে বলি, এইখানে। খনার মনে কোনো দুর্বলতা নেই। সে দিব্যি ব্যথার জায়গাটায় আঙুল বুলিয়ে পরীক্ষা করছিল, কিন্তু সেই স্পর্শে আমার ভিতরে বিদ্যুৎ খেলছে। সেটা প্রেমের অনুভূতি নয়, ভয়ের। খনা নিজের জায়গায় সরে গিয়ে বলল, তেমন কিছু হয়নি, মন্দিরে গিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। এই ব্যথার প্রসঙ্গ থেকে অনায়াসেই আমি হৃদয়ের কথায় সরে গিয়ে বলতে পারতাম, ব্যথা কি শুধু ওইখানেই খনা, হৃদয়েও। কিন্তু প্রথমেই অতটা বাড়াবাড়ি করতে সাহস পেলাম না। দক্ষিণেশ্বরে খনা জুতো জমা রেখে পুজো দিতে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে গঙ্গার ধারে এসে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, পরস্ত্রী নিয়ে আমার এই কর্মতৎপরতা কবে নাগাদ শেষ হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে পুজো দিল খনা। যখন বেরিয়ে এলো তখন বেশ বেলা হয়েছে। বেরিয়ে এসেই বলল, উপলবাবু, ট্যাক্সি ডাকুন। আমি উদাস স্বরে বললাম, গঙ্গার ধার ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবেন? এখন আমার গঙ্গা দেখবার সময় নেই। দোলন আর ঘুপুটুর জন্য মন কেমন করছে। ওরা মা ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। অন্তত পঞ্চবটিটা একবার ঘুরে যান, হনুমানকে খাওয়াবেন না? নিতান্ত অনিচ্ছায় খনা রাজি হলো। রবিবারের ভিড়ে পঞ্চবটি এলাকা ঠিক ঠিক করছে। হাজারটা বাচ্চার চেঁচানি, লোকজনের চিৎকার, এর মধ্যে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টাই বৃথা। তবু সহজ হওয়ার জন্য আমি খনার পাশাপাশি হেঁটে ঘুরতে লাগলাম। কি বলি, কি বললে খনার হৃদয়ের কম্পাসের কাঁটা কেঁপে উঠবে তা আকাশ পাতাল ভেবেও ঠিক করতে পারছিলাম না। হঠাৎ বললাম, একটা জিনিস দেখবেন? কি? আমি অবিকল হনুমানের নকল করতে পারি। যা, সত্যি? বলে আমি আর সময় নষ্ট করলাম না। খনার হাতখানা হঠাৎ ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেলাম গঙ্গার আঘাটায় একটু ফাঁকা মতন জায়গাটায়। আমার আচরণে খনা অবাক হয়েছে ভীষণ। একটু হেসে বললাম, আমার সব আচরণকে মানুষের যুক্তি দিয়ে বিচার করবেন না। আমার মধ্যে হনুমানের ইনস্টিংক্ট আছে। খনা হাসল না, তবে রাগও করল না, কেবল বড় করে একটা শ্বাস ছাড়ল। আমি ওর 5 হাত দূরে দাঁড়িয়ে প্রথমে চমৎকার কুক কুক ধ্বনি দিয়ে হনুমানের ডাক নকল করে শোনালাম। তারপর দেখাতে লাগলাম হনুমানের পেট চুলকোনো, চোখের পিটির পিটির, উকুন বাছা, বানর নাচ, মুখ ভেঙানো। 2-4 জন করে আমাদের চারধারে লোক জমতে লাগলো। বাচ্চারা হাততালি বাজাচ্ছে, লোকজন চেঁচিয়ে বলছে, ঘুরে ফিরে দাদা, ঘুরে ফিরে, একদম ন্যাচারাল হচ্ছে। অনেক দিন বাদে পাবলিকের সিম্প্যাথি পেয়ে আমার বেশ ভালোই লাগছিল। শেষে গাছ থেকে হনুমানগুলো পর্যন্ত হুপ হুপ করে সাবাস জানাতে লাগলো। একটা ছোকরা বলল, দাদা, আপনার আসল চেহারা চিনতে পেরে গেছে, ডাকছে আপনাকে। ঘেমে নিয়ে যখন খেলা শেষ করেছি তখন দেখি ভিড়ের মধ্যে খনা নেই। ভিড় ঠেলে চারদিকে খুঁজতে লাগলাম ওকে। নেই। মাথাটা কেমন ঘোলাটে লাগছিল। খুব কি বোকামি হয়ে গেল। কিন্তু একটা কিছু বাদ ভাঙা কাজ তো আমাকে করতেই হবে, না হলে ও আমাকে আলাদা করে লক্ষ্য করবে কেন? হতাশ এবং স্লথ পায়ে নত মুখে আমি বড় রাস্তার দিকে হাঁটতে থাকি। মনের মধ্যে নানা রকম টানা পড়েন। বাস রাস্তার দিকে আনমনে হেঁটে যাচ্ছিলাম। একটা থেমে থাকা ট্যাক্সির দরজা একটু খুলে ডাকলো, উপলবাবু। কেঁপে উঠি। কোনো কথা বলতে পারি না, তাকাতেও পারি না খনার দিকে। শুধু বাধ্য চাকরের মতো সিটে ওর পাশে উঠে গিয়ে বসি। কথাহীন নৈশব্দে গাড়ির ভিতরটা ভারাক্রান্ত, শুধু মোটরের এক টানা আওয়াজ। শ্যামবাজার পার হয়ে গাড়ি সার্কুলার রোডে পড়ল। খনা বাইরের দিকে ফেরানো মুখখানা ধীরে ধীরে আমার দিকে ঘুরিয়ে এনে বলল, আপনার অডিয়েন্স খুশি হলো? আমি লজ্জায় মরে গিয়ে মাথা নেড়ে বললাম, আমার অডিয়েন্স তো কেউ ছিল না। ও মা, সে কি? অনেক লোককে তো জুটিয়ে ফেলেছেন দেখলাম। ম্লান হেসে বললাম, আমার মাত্র একজনই অডিয়েন্স ছিল, সে তো দেখল না।
সে কে? আপনি, বলে আমি চতুর হাতে টেপ রেকর্ডার চালিয়ে দিলাম। আমি আমি কেন আপনার অডিয়েন্স হতে যাব? ওরকম ভাড়ামো করছিলেন কেন বলুন তো? ভারী বিশ্রী। আমি মৃদু স্বরে বললাম, আপনি সেই বাজিকরের গল্পটা কি জানেন, যে কেবল নানা রকম খেলা দেখিয়ে বেড়াতো রাস্তায় রাস্তায়? তার আর কিছু জানাই ছিল না। সে একদিন মাতা মেরির মন্দিরে গিয়ে দেবীকে ভক্তি ভরে তার সেই বাজির খেলা নিবেদন করেছিল। দেবী সন্তুষ্ট হয়েছিলেন। আমিও ওই বাজিকরের মতো আমার যা আছে তাই দিয়েই আপনাকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম। আমাকে খুশি করার জন্য এত চেষ্টা কেন? উদাস স্বরে বললাম, কি জানি। খনা একটু হাসল, হঠাৎ বলল, আর কখনো ওরকম করবেন না, ঠিক তো? আমি বললাম, আচ্ছা। আজও সুবিনয় আন্ডারওয়্যার আর গেঞ্জি পরা চেহারা নিয়ে তার ফ্ল্যাটের বাইরের ঘরের সোফায় চিৎপাত হয়ে পড়েছিল। সামনে সেন্টার টেবিলে টেপ রেকর্ডারটা চলছে। রেকর্ড শেষ হলে সুবিনয় ধোঁয়া ছেড়ে বলল, নট ব্যাড, তবে আর একটু ডিরেক্ট অ্যাপ্রোচ না করতে পারলে কিন্তু ম্যাচিওর করতে দেরি হয়ে যাবে। সুবিনয় খোলা জালনার কাছে গিয়ে দাঁড়ালো। তার হাতে নিট হুইস্কির গ্লাস। টপ করে তলানিটুকু গিলে ফেলে আমার দিকে ফিরে বলল, শোন উপল, প্রেমের ভান করলে হবে না। ইউ হ্যাভ টু ফল ইন লাভ উইথ হার, সিরিয়াসলি। শ্বাস ফেলে বললাম, চেষ্টা করব। পরশুর অ্যাসাইনমেন্টটা মনে আছে তো মেট্রোতে? আমি মাথা নাড়লাম, মনে আছে। মেট্রোতে 6:15 শোতে পাশের সিটে সুবিনয়ের বদলে আমাকে দেখে খনা অবাক হয়ে গেল। বলল, ও কোথায়? আমি কৃচ্ছ সাধনের মতো হেসে বললাম, মিটিং। আবার মিটিং? কিন্তু তা বলে ওর বদলে আপনাকে কেন পাঠালো বলুন তো? নইলে একটা টিকিট যে নষ্ট হতো। না হয় বেচে দিত। বাড়ি ফেরার জন্য আপনার একজন এসকর্টও তো দরকার। যখন শো ভাঙবে তখন হয়তো ভিড়ে আপনি বাসে ট্রেনে উঠতেই পারবেন না। তার উপর আপনি আবার একা ট্যাক্সিতে উঠতে তো ভয় পান। খনার মুখখানা রাগে, ক্ষোভে, অভিমানে ফেটে পড়ছিল। খানিক চুপ করে থেকে আস্তে করে বলল, ওর সময় কম আমি জানি, কিন্তু এত কম তা তো জানতাম না। এই সময়টা কথা বলা বা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করাটা বোকামি। আমি খনাকে সুবিনয় সম্বন্ধে ভাবতে দিলাম। আজও আমার কাঁধে ঝুলানো একটা শান্তিনিকেতনী চামড়ার ব্যাগ, তাতে টেপ রেকর্ডার। ব্যাগে হাত ভরে সুইচে সতর্ক আঙুল ছুঁয়ে রেখেছি। খানিকক্ষণ বাদে বললাম, পান খাবেন? ও মাথা নাড়ল, খাবে না। আরও খানিক সময় ছেড়ে দিয়ে বললাম, খিদে পেয়েছে, দাঁড়ান কাজু বাদাম কিনে আনি, শো শুরু হতে আরও 5 মিনিট বাকি। বলে উঠে আসছি। খনাও সঙ্গে সঙ্গে উঠে এসে আমার পাশাপাশি হাঁটতে লাগল। বলল, বাইরে কোথাও চা পাওয়া যাবে? গলার স্বর শুনেই বুঝলাম এটুকু সময়ের মধ্যেই ও যেন একটু কেঁদেও নিয়েছে। গলাটা সর্দি লাগার মতো ভার। বললাম, যাবেন, চলুন। বাইরের একটা রেস্টুরেন্টে খনাকে বসিয়ে বললাম, একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু, বেশি সময় নেই। ও মাথা নেড়ে বলল, আমি ছবি দেখব না, ভালো লাগছে না। তাহলে আপনি দেখুন, আমি চা খেয়ে বাড়ি চলে যাব। আমি ওর দিকে চেয়ে থাকি। জীবনে কোনো কাজই আমি শেষ করে উঠতে পারিনি, এটাও কি পারবো না? একটু ভেবে বলি, এই সময়টা বাসে ট্রেনে উঠতে পারবেন না, বরং একটু বসে বা বেরিয়ে সময়টা কাটিয়ে যাওয়াই ভালো। বেয়ারা আসতেই খনাকে জিজ্ঞাসা করলাম, চায়ের সঙ্গে কি খাবেন? আজকে আমি খাওয়াবো। খনা অবাক চোখে আমার দিকে চেয়ে বলল, আপনি খাওয়াবেন? কেন, চাকরি পেয়েছেন নাকি? পেয়েছি। মৃদু হেসে বললাম, কবে পেলেন? কই, চাকরিতে যেতেও তো দেখি না আপনাকে। একটা শ্বাস ফেলে বললাম, সব চাকরিতে কি আর দূরে যেতে হয়? এই ধরুন না, এই আপনার সঙ্গে বসে থাকাটাও তো একটা চাকরি হতে পারে। খনা কথাটার একটু অন্যরকম মানে করে বলল, আমার সঙ্গে বসে থাকাটা যদি চাকরি বলেই মনে হয়, তবে বসে থাকবার দরকারটা কি? কথাটা দারুণ রোমান্টিক। টেপ রেকর্ডারটা চালু আছে ঠিকই, তবু ভয় হচ্ছিল কথাটা ঠিকমতো উঠবে তো। ব্যাটারি কিছুটা ডাউন আছে। সুবিনয় নতুন ব্যাটারি কিনে লাগিয়ে নিতে বলেছিল।
আমি ব্যাটারির টাকাটা কিছু বেশি সময় সঙ্গে রাখার জন্য কিনিনি, যতক্ষণ টাকার সঙ্গ করা যায়। এই সুদিন তো আর চিরস্থায়ী নয়। আমি আনন্দে প্রায় স্খলিত গলায় বললাম, চাকরি কি বলছেন? আপনার সঙ্গে এরকম বসে থাকার চাকরি হয়তো, আমি তো রিটায়ারমেন্টও চাই না। খনা রাগ করল না, একটু হেসে বলল, আপনার আজকাল খুব কথা ফুটেছে। হৃদয় ফুটে উঠলেই মুখে কথা আসে। এটা পেনাল্টি শট, গোল হবে তো? খনা মাথাটা উঁচু রেখেই বলল, হৃদয় ফোটালো কে? বোঝেন না? না তো। তাহলে থাক। গোল হলো কিনা বুঝবার জন্য আমি উগ্র আগ্রহে ওর মুখের দিকে চেয়েছিলাম। আমাদের কথাবার্তা বলতে বলতে বেয়ারা চলে গিয়েছিল, আবার এলো। বিরক্ত হয়ে বললাম, 2টো মটন রোল আর চা। বেয়ারা চলে গেল। তখন হঠাৎ লক্ষ্য করি খনার মুখখানা নত হয়েছে টেবিলের দিকে, নিজের কোলে জড়ো করা দুখানা হাতের দিকে চোখ নেমে গেল। গোল গোল গোল। আনন্দে বুক ভেসে যাচ্ছিল আমার। 2 দিনে অগ্রগতির পরিমাণ সাংঘাতিক। আমার ইচ্ছে করছিল এক্ষুনি সুবিনয়ের ফ্ল্যাটে ছুটে গিয়ে ওকে বিবরণটা শোনাই, কিন্তু তা তো আর হয় না। তাই বসে বসে মটন রোল খেতে হলো। খনা মৃদু আপত্তি করে অবশেষে 8খানা খেল। বাকি 8খানা প্লেটেই পড়েছিল, আমি তুলে নিলাম। দামি জিনিস কেন নষ্ট হয়? খনা বলল, এমা, পাতেরটা আবার খায় নাকি? সকলের পাতেরটা খাবো এমন কাঙাল আমি নই, তবে কারো পাতের জিনিস আমার তো খুব প্রিয়ও হতে পারে। যা। খনা বলল, আপনি একটা কিরকম যেন, আগে কখনো এত মজার কথা বলতেন না তো। আপনাকে ভয় পেতাম। কেন? ভয়ের কি? সুন্দরী মেয়েদের আমি বরাবরই একটু ভয় করি। যা, আমি নাকি সুন্দরী? প্রতিবাদ করলেও কথাটা ওর মনের মধ্যে গেঁথে গেছে, টের পাই। ট্যাক্সিতে ফেরার সময় আমি বিস্তর মজার কথা বললাম। সুবিনয় মেট্রোয় আসেনি বলে যে দুঃখ ছিল খনার, তা ভুলে গিয়ে ও খুব হাসতে লাগলো। বলল, বাবা গো, হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। খনাকে পৌঁছে দিয়ে সুবিনয়ের ফ্ল্যাটে এসে দেখি সুবিনয় বেশ খানিকটা মাতাল হয়ে বসে আছে। আমাকে দেখে বলল, সামথিং নিউ বাডি? আমি অনেকটা মার্কিন আনুনাসিক স্বরে বললাম, ইয়াপ। সুবিনয় টেপ রেকর্ডারের জন্য হাত বাড়িয়ে বলল, হেল অফ এ গুড। টেপ শোনা হয়ে গেলে সুবিনয় মাথা নেড়ে বলল, কাল থেকে ওকে তুমি তুমি করে বলবি, বুঝলি? আর একটু ইন্টিমেসি দরকার। ইঁদুরের বিষটা আমি প্রায় তৈরি করে ফেলেছি, ভিসাও পেয়ে যাচ্ছে শিগগির। স্টেটসের 4টে বিগ অ্যাপয়েন্টমেন্ট এসে পড়ে আছে। মেক ইট হেস্ট চাম। কাল কোথায় যেন? চিড়িয়াখানা। সেখানে প্রথম ফটোগ্রাফ নেওয়ার চেষ্টা করব। সুবিনয় চিন্তিত হয়ে বলল, বাট চিলড্রেন উইল বি দেয়ার, দোলন আর ঘুপটু। তাতে কি, ওদেরও তুলব আমাদেরও তুলব। দ্যাটস এ গুড বয়। পরদিন চিড়িয়াখানায় আমি আর খনা পাশাপাশি হাঁটছি, দোলন আর ঘুপটু হাত ধরাধরি করে সামনে। খনা ঘড়ি দেখে বলল, এখনো দোলনের বাবা আসছে না কেন বলুন তো? বেলা 2টোর মধ্যে তো আসবে বলেছিল। আসবে আসবে। আচ্ছা খনা, আপনার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞাসা করা অভদ্রতা নয়? মৃদু হেসে খনা বলে, আমি আগের থেকে অনেক বেশি সাহসী আর চতুর হয়ে উঠেছি। ঠিক সময় ঠিক কথা এখন আমার মুখে এগিয়ে আসে। সিরিয়াস মুখে বলি, আপনাকে এত বাচ্চা দেখায় যে ছেলেমেয়ের মা বলে বোঝাই যায় না। আপনি আজকাল খুব কমপ্লিমেন্ট দিতে শিখেছেন দেখছি। খনা একটু বিরক্তির ভান করে বলল। ভান যে, সেটা বুঝলাম ওর চোখের তারায় একটু চিকিমিকি দেখে। এটা কি কমপ্লিমেন্ট? আমি উদ্বেগ চাপতে পারি না গলার স্বরে। খনা হেসে বলে, মেয়েরা এসব বললে খুশি হয় সে তো সবাই জানে, কিন্তু আমার সে বয়স নেই উপলবাবু। আমার 25 বছর বয়স চলছে। আমি একবার খনার দিকে পাশ চোখে তাকিয়ে দেখলাম। দুঃখের বিষয়, খনাকে 25-এর চেয়ে বেশিই দেখায়। আমি খুব বাজে অভিনেতার মতো অবাক হওয়ার ভান করে বললাম, বিশ্বাস করুন, অত মনেই হয় না। 22-এর বেশি তো একদম নয়। আমার কত জানেন?
সত্যিকারের বয়সের উপর আরও 4 বছর চাপিয়ে বললাম, 34। খনা অবাক হয়ে বলল, কি করে হয়? আপনার বন্ধুর বয়স তো মোটে 30, আপনি তো তারই ক্লাস ফ্রেন্ড, এক বয়সেই তো হওয়া উচিত। সে কথায় কান না দিয়ে বললাম, শোনো খনা, আমার চেয়ে তুমি বয়সে অনেক ছোট, তোমাকে আপনি করে বলার কোনো মানেই হয় না। এটা গিলতে খনার একটু সময় লাগলো, কিন্তু ভদ্রতাবশে সে নাও করতে পারল না। তাই হঠাৎ ঘুপটু ঘুপটু বলে ডেকে কয়েক কদম দ্রুত এগিয়ে গেল। আমি ওকে সময় দিলাম, সিগারেট ধরিয়ে আনমনে ঘাসের উপরে হাঁটি। ডাক্তার দত্ত আমার শরীরের সব চেক আপ করেছেন। তার মতে আমার অনেক রকম চিকিৎসা দরকার, পেট, বুক, চোখ, কিছুই সাউন্ড নয়। দত্ত পেল্লায় ডাক্তার, বিলেত ফেরত, আধ হাত ডিগ্রি, পুরো সাহেবী মেজাজের লোক। আমাকে দেখেই প্রথম দিন বলে দিয়েছিলেন ব্লাড, ইউরিন, স্টুল, স্পুটাম সব পরীক্ষা করিয়ে তবে আসতে। সে এক বিস্তর ঝামেলার ব্যাপার। সব রিপোর্ট দেখে টেখে তারপর তিনি বললেন ম্যাল নিউট্রিশনটাই মেন। এই বলে অনেক ওষুধপত্র টনিক লিখে দিলেন। এক কোর্স ইঞ্জেকশনও নিতে হচ্ছে। পেরিয়াক্ট্রিন ট্যাবলেট খেয়ে খেয়ে আমার খিদে আরও বেড়েছে, ঘুমও। অল্প একটু মোটাও হয়েছে, কি আত্মবিশ্বাসও আসছে যেন। পাখির ঘর দেখা হয়ে গেলে আমরা জলের ধারে এসে বসলাম। খনা আর বাচ্চাদের গুটি 6-7 ছবি তোলা হয়ে গেছে, কিন্তু এখনও ভাইটাল ছবিটাই বাকি, খনা আর আমার যুগল ছবি, এভিডেন্স। দোলন আর ঘুপটু টিফিন বক্স খুলে ছানা আর বিস্কুট খাচ্ছে। রোদে ঘুরে ঘুরে ওদের মুখ চোখ লাল, আনন্দে ঝিকমিক করছে। খনা একটু দুশ্চিন্তার ভাব মুখে মেখে শ্রান্ত গা ছেড়ে দিয়ে বসে থেকে বলল, উপলবাবু আজও এলো না, আজকাল একটা অ্যাপয়েন্টমেন্টও রাখছে না, কেন বলুন তো? কাজের মানুষ। বলতে বলতে আমি চারিদিকের আলোর পরিমাপ দেখে ক্যামেরার আপারচার ঠিক করি, শাটারের স্পিড নির্ণয় করি, সবই আনাড়ির মতো। ঠিকঠাক করে খনাকে বললাম, তোমার এই দুঃখী চেহারাটা ছবিতে আমি ধরে রাখি। এই বলে টাইমারটা টেনে দিয়ে ক্যামেরাটা একটু দূরে ফ্লাক্সের উপর সাবধানে উঁচুতে বসাই। শাটার টেপা মাত্র 10 সেকেন্ডের মধ্যে ছবি উঠবে। তার মধ্যেই আমাকে দৌড়ে গিয়ে খনার পাশে বসতে হবে। একটু দ্বিধায় পড়ে যাই, আমি ওর পাশে গিয়ে বসবো সেটা কি ওকে আগে থেকে বলে নেব, নাকি আচমকা ঘটাবো কাণ্ডটা? ব্যাপারটা যদি ও পছন্দ না করে, যদি শেষ মুহূর্তে সরে যায়? খনা হতাশ গলায় বলল, ছবি তুলে কি হবে, আমার অনেক ছবি আছে। আমার নেই, আমি বললাম। কথাটা সত্যি, ছোটবেলায় বৈকুণ্ঠ ফটোওয়ালা তুলেছিল, বড় হয়ে আমার আর কোনো ছবি তোলা হয়নি। খনা হাত বাড়িয়ে বলল, ক্যামেরাটা দিন, আমি আপনার ছবি তুলে দিচ্ছি। আমি ভিউ ফাইন্ডারে খনাকে খুব যত্নে ফোকাস করছিলাম। ওর বাঁ দিকে একটু জায়গা ছেড়ে দিলাম যাতে আমার ছবিটা কাটা না পড়ে যায়। বেশ খানিকটা দূর থেকে তুলছি, কাটা পড়বে না, তবু ভয়। ও ছেলে মানুষের মতো ক্যামেরার জন্য হাত বাড়িয়ে আছে, হাসি মুখে বলছে, আমি অবশ্য আনাড়ি, আপনি সব যন্ত্রপাতি ঠিক করে দিন, আমি শুধু শাটারটা টিপব। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি চিরিক দিয়ে উঠল। ক্যামেরায় যে সেলফ টাইমার আছে তা তো খনার জানার কথা নয়। পৃথিবীর খুব বেশি কিছু জানা নেই খনার। আমি শাটার টিপে উঠে গিয়ে ওর পাশে বসলে ও হয়তো টেরও পাবে না যে ছবি উঠল। কিন্তু অসম্ভব নার্ভাস লাগছিল শেষ মুহূর্তে। পারবো তো? খনা কিছু সন্দেহ করবে না তো? ভাবতে ভাবতেই শাটারটা টিপে দিলাম। চিটচিট করে টাইমার চলতে শুরু করলো। আমি দ্রুত পায়ে জমিটা পার হয়ে খনার কাছে চলে আসি, কিন্তু সময়টা ঠিকমতো হিসাব করা হয়নি। যে মুহূর্তে আমি খনার পাশে এসে হুমড়ি খেয়ে বসেছি, ঠিক সেই সময় দোলন আধখানা কেক হাতে দৌড়ে এসে খনার ঘাড়ের উপর উপুর হয়ে কানে কানে বলল, মা বাথরুম যাব। টাইমারের শেষ ক্লিক শব্দটা শুনতে পেলাম। হতাশা। খনা উঠে গিয়ে দোলনকে বাথরুম করিয়ে আনলো। ততক্ষণে আমি ক্যামেরাটা আবার তৈরি করে রেখেছি। খনা এসে ঘাসের উপর রাখা ব্যাগ, টিফিন বক্সের পাশে তার আগের জায়গাতেই বসল, কিন্তু এবার তার কোলে বসল ঘুপটু। অসম্ভব অধৈর্য বোধ করতে থাকি।
দোলন জলের ধারে গিয়ে হাঁস দেখে। ঘুপটু একটু বাদে তার দিদির পাশে গিয়ে দাঁড়ালো। খনা ব্যাগ ট্যাগ গোছাতে গোছাতে বলল, ওর আজও বোধহয় মিটিং, এলো না, চলুন আমরা এবার যাই। আমি দাঁতে দাঁত টিপে রাখি। এবার আমাকে সত্যি বেপরোয়া কিছু করতে হবে, সময় চলে যাচ্ছে। হিংস্র আঙুলে 7-8টা টিপে টাইমার চালু করেই আমি 2 লাফে খনার পাশে এসে পড়ি। খনা অবাক হওয়ার সুযোগও পায় না। আমি খনার গালে গাল ঠেকিয়ে বসেই ওর কাঁধে হাত রেখে বলি, খনা দেখো। খনা আমার দিকে অবাক মুখ ফিরিয়ে বলে, কি দেখব? ওই যে কি অদ্ভুত একটা পাখি উড়ে গেল। খনা খুব বিস্মিত, বিরক্ত। আমি খনার কাঁধ থেকে হাত সরিয়ে নিয়ে বললাম, বোধহয় চিড়িয়াখানার সেই ম্যাকাও পাখিটা পালিয়ে গেল। খনা সরে বসে ব্যাগ গোছাতে গোছাতে বলল, আপনার কি হয়েছে বলুন তো, এমন সব কাণ্ড করছেন? অনেকক্ষণ আগে সেলফ টাইমার শেষ হয়েছে। আমার সারা শরীরে ঘাম দিচ্ছে, হাত পা কাঁপছে উত্তেজনায়, অবসাদে শুয়ে পড়তে ইচ্ছে করছে। পরদিন প্রিন্টটা দেখল সুবিনয়। ছবিটা ব্লো আপ করা হয়েছে বিরাট করে। নট ব্যাড চ্যাম, ইউ হ্যাড মেড প্রোগ্রেস বলে হাসল। ছবিটা অসম্ভব ভালো হয়েছে। পিছনে মস্ত একটা খেজুর গাছের মতো ঝুপসি গাছ, সেই পটভূমিতে আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে। আমার গালের সঙ্গে প্রায় ছুঁয়ে খনার গাল, ওর কাঁধে আমার হাত, দুজনেই দুজনের দিকে হেলে বসে আছি। কি সাংঘাতিক স্ক্যান্ডালাস ছবি, অথচ কত মিথ্যে। সুবিনয় হুইস্কির গ্লাস হাতে নিয়ে ঘরের এক কোণ থেকে অন্য কোণ পর্যন্ত পায়চারি করছিল। মুখে মৃদু একটা হাসি, একটু অন্যমনস্কতা। একসময় দাঁড়িয়ে বলল, ইউ হ্যাভ ফল ইন লাভ উইথ হার বাডি? আমি মাথা নেড়ে বললাম, জানি না। ইউ লুক ডিফারেন্ট, কাঁধ ছাকিয়ে সুবিনয় বলে। আমি শ্বাস ছাড়লাম। হয়তো সত্যিই আমাকে অন্যরকম দেখাচ্ছে। আমি কি একটু মোটা হয়েছি? আজকাল ঘুম হয়, খিদের চিন্তাতেও আর কষ্ট পাই না। ঠিক আগের দিনের মতো সুবিনয় আজও 100 টাকার 5খানা নোট ছুঁড়ে দিল আমার দিকে, বলল, এক্সপেন্সেস। আমি মাথা নাড়লাম। উত্তেজনায় শরীর গরম হয়ে ওঠে। জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে চেয়ে হা করে সুবিনয় একটা শব্দ করল। তারপর বলল, আমি কাউকে বিশ্বাস করি না উপল। আই বিলিভ নান, অ্যান্ড দ্যাট মেক্স মি ভেরি লোনলি। কথাটা আমি বুঝতে পারলাম না, কিন্তু চিন্তা করতে লাগলাম। অনেকক্ষণ চিন্তা করলাম। তারপর উঠে চলে এলাম এক সময়। সুবিনয় এখন অনেক রাত পর্যন্ত মদ খাবে। 2 দিন পরে সুবিনয় তার সুটকেস গুছিয়ে দিল্লি গেল। আসলে কোথাও গেল না, শুধু আমি জানলাম সুবিনয় সাউথ অ্যান্ড পার্কের ফ্ল্যাটে কদিন লুকিয়ে থাকবে। আমাকে গোপনে বলল, নাও ইউ উইল বি ইন এ ফ্রি ওয়ার্ল্ড, বোথ অফ ইউ। দীর্ঘ খরার পর সেই রাতে অসম্ভব বৃষ্টি নামল। কি যে প্রবল বৃষ্টি! গ্রিলের ফাঁক দিয়ে অবিরল ছাঁট আসতে লাগলো। ঘুমের চটকা ভেঙে উঠে বসলাম। গহীন মেঘ সিংহের মতো ডাকছে, জলপ্রপাতের মতো নেমে আসছে জল। বিছানা গুটিয়ে প্যাকিং বাক্সগুলো যত দূর সম্ভব দেওয়ালের দিকে ঠেলে সরিয়ে আনতে থাকি। একটু আধটু শব্দ হয়। বিছানাটা পেতেও কিন্তু শোয়া হয় না। বৃষ্টির ছাঁট হু হু করে সমস্ত বারান্দাকে ছেয়ে ফেলেছে। আমি একটা সিগারেট ধরিয়ে চুপ করে বসে থাকি বাতি নিভিয়ে। কিছু করার নেই। ঝড় বৃষ্টি আমাকে অনেকবার সহ্য করতে হয়েছে। আজও বসে বসে গাড়লের মতো ভিজতে থাকি। সুবিনয় আর খনার ঘরের দরজা খোলার শব্দ হলো। আমার পাঁজরার নিচে ভীতু খরগোশের মতো একটা লাফ দিল হৃৎপিণ্ডটা। কোনো কারণ নেই, তবু। ঘরের আলোয় দরজার চৌকুপিতে খনা ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে অন্ধকারে বারান্দায় একটু দেখে নিয়ে সাবধানে ডাকল, উপলবাবু। ক্ষীণ উত্তর দিলাম, আপনি কোথায়? এই তো। খনা বারান্দার আলো জেলে আমাকে দেখে অবাক হয়ে বলল, এ কি, ছাঁট আসছে নাকি? মৃদু হেসে বললাম, ও কিছু নয়, বৃষ্টি থেমে যাবে। খনা হাত বাড়িয়ে বারান্দার বৃষ্টির ছাপটা দেখল। আমার বিছানায় একবার হাত ছুঁয়েই বলল, এ মা, বিছানাটা তো ভিজে গেছে।
আমি মাথা নেড়ে বললাম, একটু একটু নয়, ভীষণ ভিজে গেছে, এ বিছানায় কেউ শুতে পারে না। এ কথার উত্তর হয় না, আমি চুপ করে থাকি। খনা খুব সহজভাবে বলল, আপনার বন্ধুর বিছানা তো খালি পড়ে আছে, আপনি ঘরে এসে শোন, আমি শাশুড়ির ঘরে যাচ্ছি। কেঁপে উঠে বলি, কি দরকার? আসুন না। সন্তর্পণে উঠে আলো জ্বালা ঘরের উষ্ণতায় চলে আসি। বগলে বিছানা, কাঁধের ব্যাগে গুপ্ত টেপ রেকর্ডার। সুইচ টিপে রেকর্ডার চালু করি। ঠিক এই রকমটাই কি সুবিনয় চেয়েছিল? ওর ইচ্ছা পূরণ করতেই কি বৃষ্টি নামলো আজ? খনা দরজা বন্ধ করে দিয়ে বলল, ও এত বড় চাকরি করে, তবু এই বিচ্ছিরি বাসায় কেন যে থাকা আমাদের তা বুঝি না। একটা এক্সট্রা ঘর না থাকলে কি হয়? ছেলে মেয়ে বড় হচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসছে যাচ্ছে, কেন এই বাসা ছাড়ে না বলুন তো? ছাড়বে, সংক্ষেপে বললাম। ছাড়বে আমি মরলে। খনা সুবিনয়ের শূন্য বিছানার স্ট্যান্ডে দ্রুত হাতে মশারি টানিয়ে দিল। তারপর নিজের বিছানা থেকে বালিশ আর ঘুমন্ত ঘুপটুকে কোলে নিয়ে বলল, দোলন রইল। থাক, আসছি বলে ও ঘরে গেল খনা। আলো জ্বালালো, শাশুড়ির সঙ্গে কি একটু কথা বলল সংক্ষেপে। আবার এসে দোলনের পাশে বালিশ ঠেস দিয়ে বলল, বড্ড ছটফট করে মেয়েটা, পাশ ফিরতে গিয়ে আবার পড়ে না যায়। খনা, আমি ডাকলাম। বলুন। এত কাণ্ড না করলেই কি চলতো না? আমি তো বরাবর বারান্দাতে শুই, শীতে বর্ষায়। খনা হঠাৎ সোজা হয়ে আমার দিকে তাকালো, মুখখানা লজ্জায় মাখানো। আস্তে আস্তে বলল, দোষ কি শুধু আমার? আপনার বন্ধু কেন এইটুকু ছোট্ট বাসায় থাকে? হ্যাঁ, বাসাটা ছোট নয়, আমি জানি। ইচ্ছে করলে বাইরের ঘরের মেঝেতেও ওরা আমাকে শুতে বলতে পারত, কিন্তু বলেনি। আর আজ কত আদর করে বাড়ির কর্তার বিছানা ছেড়ে দিচ্ছে আমাকে। আমি হেসে বললাম, তবে কি আমি থাকবো বলেই তোমাদের একটা বড় বাসা দরকার খনা? শুধু সেজন্যই নয়, কত জিনিসপত্রে ঠাসাঠাসি আমাদের ঘর তা দেখেছেন। বাচ্চাদের একটা পড়াশুনো করারও ঘর নেই। এগুলো কাজের কথা নয়। আমি বললাম, আমার তো এ বাড়িতে থাকবার কথা নয়, অনেকদিন হয়ে গেল। তুমি কষ্ট করছো দেখে মনে হচ্ছে আর এখানে আমার থাকাটা ঠিক হচ্ছে না। খনা মৃদু হেসে বলল, থাক, এত রাতে আর কাব্য করতে হবে না, ঘুমুন। খনা, আমার ধারণা ছিল তুমি আমাকে একদম দেখতে পারো না, তোমাকে ভীষণ অহংকারী বলে মনে হতো আমার। খনা একটু ইতস্তত করে বলল, আপনাকেও আমার অন্যরকম মনে হতো। যে কিরকম? মনে হতো আপনি ভীষণ কুঁড়ে। এখন? এখন অন্যরকম। কিরকম খনা? খুব মজার লোক বলে খনা হাসল, বেশ হাসিটি, চমৎকার দেখালো ওকে। কবে থেকে? যেদিন সেই হনুমানের নাচ দেখিয়েছিলেন। হুমা, আমি তো দেখে অবাক। ওই রকম একটা ভীতু গোছের লোক যে অমন কাণ্ড করতে পারে তা তো আমার ধারণাই ছিল না। আমি কি কেবলই মজার লোক? ভীষণ মজার। করুণ মুখ করে বলি, তার মানে কি আমার কোনো ব্যক্তিত্ব নেই? খনা হাই তুলে বলল, পরে বলবো বলে খনা চলে গেল। শেষ হলো কাগজের বউ তৃতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি, রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।